অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হয়ে গেলেন নিজেই। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিফেন্স করতো, একমাত্র সম্বল আমার ভাই ছিল। সে সর্বোপরি সে একজন পরোপকারী ছেলে ছিল। একটা ৩-৪ ঘন্টা কাজ করার পরও হাসি নিয়ে দাঁড়াতো। এর দিকে তাকালে আমরা সবসময় একটা উৎসাহ পেতাম। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি তাহিয়া রুবাইয়াত অপলা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি, মাদ্রাসার পিয়ন সহ আটক ৩। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৫ বাংলাদেশি সহ নিহত ১১, আহত আরও ৩৩, স্বজনদের আহাজারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন, ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। বরিশালে ভিসির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ। মশায় অতিষ্ঠ রাজধানীবাসী, বর্ষা মৌসুমে ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। এবং শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়েছে শেকড়, উপড়ে পড়ে জানমাল ক্ষতির আশঙ্কা। গাছ রক্ষার তাগিদ পরিবেশবাদীদের। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে নিজেই হারিয়ে গেলেন এই পৃথিবী থেকে। মধ্যরাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সোহেল রানার মৃত্যুর খবরে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় নেমে এসেছে শোকের ছায়া। গল্পটা এক ফায়ারম্যানের, এক যোদ্ধার, এক বীরের। সেদিন বনানীর এফআর প্লাজায় আটকে পড়া মানুষগুলোর কাছে কয়েক ঘন্টার চেষ্টায় পৌঁছেছে ফায়ার সার্ভিস। ভবনটিতে একসঙ্গে আটকে আছে বেশ কয়েকজন। ল্যাডারে সবাইকে তোলা হলো, কিন্তু দাঁড়াবার জায়গা নেই সেই যোদ্ধা সোহেল রানার। 4 ভাই বোনের মধ্যে বড়, তার উপার্জনেই চলে পুরো সংসার, ছোটদের লেখাপড়া। এসব ভাবার সময় কই। নিয়ন্ত্রণে আসেনি আগুন, আটকে পড়ে আছে অনেকেই। দ্রুত নামতে হবে, আবারও উঠবে বলে নিজের জীবনকে তুচ্ছ মনে করে ভেজা হাতে টিটিএল এর সিঁড়ি বেয়ে নামার চেষ্টা। এক মুহূর্তের অসতর্কতা। দ্বিতীয়বার যখন সে উঠছে তখন ওই কেসে আবার লোকজন উঠছে। তখন এই কেসের যে লোড বিয়ারিং ক্যাপাসিটি সেটা হয়তো ওভার হয়ে গেছে। ওভার হয়ে যাওয়ার পরে সোহেল রানা চিন্তা করছে যে আমি প্রশিক্ষিত ফায়ার ফাইটার, তা আমি লেডার বেয়ে নিচে নেমে যাই, সাধারণ পাবলিকগুলো বেঁচে যাক। প্রতিমধ্যে নামার সময় তার পাটা আটকে যায়। আটকে গেলে পাটা ভেঙে যায় এবং কোমরে বেল্ট ছিল, এই বেল্টটা তার এই পেটের এখানে লেগে ভিতরের, আমরা যখন হাসপাতালে আসলাম তখন দেখতে পেলাম যে তার ডাক্তাররা বলছেন যে ওর নাটটা ছিদ্র হয়ে গেছে। তারপর 10 দিনের যুদ্ধ। সেদিনের যুদ্ধে অনেকগুলো অসহায় মানুষকে বাঁচিয়ে জিতে গেলেও এবার কিন্তু হেরে গেলেন ফায়ারম্যান। কাজ হয়নি দুনিয়া সেরা হাসপাতাল কিংবা ডাক্তারের বিদ্যা। যে কোনো রেস্কিউ, যে কোনো ফায়ার ফাইটিং, হ্যাঁ, আমরা সোহেলকে নিয়ে একটা ভরসা করতাম যে না, সোহেল আমাদের সাথে আছে, ও একটা কাজ করতে পারবে। আমরা ওকে সেইভাবে সবসময় আমরা ওকে সবসময় মূল্যায়ন করতাম যে সোহেল একজন দক্ষ এবং সাহসী ফায়ার ফাইটার। আমাদের পরিবারটা ওনার উপরে সবচেয়ে ডিফেন্স করতো, একমাত্র সম্বল আমার ভাই ছিল। কিশোরগঞ্জের ইটনার কৃষক পরিবারের সন্তান ফায়ারম্যান। পরিবারের জন্যও ছিলেন ত্যাগী। ভাই বোনের সুখ আর স্বাচ্ছন্দ্যের জন্য নিজের সুখের দিকেও তাকায়নি সে। সে সর্বোপরি সে একজন পরোপকারী ছেলে ছিল। ময়না তদন্ত শেষে সিঙ্গাপুর থেকে দ্রুত সোহেল রানার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ফেনীতে আগুন লাগিয়ে ঝলসে দেয়া মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রাফির অবস্থার আরও অবনতি হলে সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে। এদিকে এই ঘটনায় মাদ্রাসার এক পিয়ন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 5 জনে। ফেনীর
ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গিয়ে এমন প্রতিহিংসার শিকার হবেন তা ভাবতেই পারছেন না তার স্বজনরা। রাফির সহপাঠীরা যেখানে আলিম পরীক্ষায় অংশ নিয়ে উচ্চশিক্ষার আরেক ধাপ পেরিয়ে আলোকিত জীবন গড়ার স্বপ্ন বুনছেন, সেখানে পরীক্ষা দিতে গিয়েই কিছু মানুষের প্রতিহিংসার শিকার হয়ে আগুনে ঝলসে গিয়ে সেই রাফিকে এখন লড়তে হচ্ছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রাফির ভাই নোমান জানিয়েছে, সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে করা রাফির যৌন হয়রানির মামলা তুলে নিতে রাজি না হওয়ায় এমন বর্বরচিত ঘটনার মুখোমুখি হতে হলো তাকে। ওরা বলতেছে যে তুই বল যে প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে যেসব কিছু আনা হয়েছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তখন ও বলতেছে না, এটা সত্য, এটা মামলা হয়েছে, এটা আইনের গতিতে চলবেই, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এটার প্রতিবাদ আমি করবই, এটা বলছিল। চিকিৎসক জানায়, রাফির শরীরের ৮০% বেশি পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। ওর বায়োকেমিক্যাল প্যারামিটার্সগুলো, যেগুলো আমরা লিভার ফাংশন, কিডনি ফাংশন, হার্ট ফাংশন, লাং ফাংশনের জন্য যে এগুলো কালকের তুলনায় আজকে একটু খারাপের দিকে গেছে। ১, ২ নম্বর যেটা হচ্ছে যে ওর শ্বাসকষ্ট হচ্ছে, যেহেতু শ্বাসনালী পোড়ার শ্বাসকষ্ট হওয়াটাই স্বাভাবিক। এদিকে পুলিশ জানায়, অভিযুক্তদের ধরতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। কিছু তথ্য প্রমাণ আমি পেয়েছি এবং এই তথ্য ধরে আমরা যাচাই বাছাই করছি। ইনশাল্লাহ অচিরেই আমরা এ ঘটনার সাথে যারা জড়িত, নেপথ্যে যারা জড়িত, সবাইকেই আইনের আওতায় এনে ফেলতে পারবে। গত শনিবার সকালে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষা কেন্দ্রের ভেতরেই কয়েকজন সহপাঠী রাফিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে, পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গত ১৭ই মার্চ ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে আটক করে পুলিশ। এ নিয়ে মামলা দায়েরের পর কারাগারে রয়েছে সে। স্বজনদের অভিযোগ, ওই ঘটনার জেরেই রাফিকে পুড়িয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক। স্বপ্না, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সামনে এবং আপনি জানেন যে ফেনীর ফুলগাজী থেকে কিন্তু মাদ্রাসায় অগ্নিদগ্ধ যে নুসরাত জাহান রাফি, তার চিকিৎসা কিন্তু এই হাসপাতালেই চলছে এবং বার্ন ইউনিটে গতকাল থেকে কিন্তু তার রাত্রেবেলা কিন্তু তার যে শরীরের অবস্থা আরও খারাপ হয় এবং তাকে কিন্তু গতকাল থেকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং আজকে সকালে যে তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, ৮ সদস্যের মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডে কিন্তু সিদ্ধান্ত নিয়ে সকালবেলায় তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ডাক্তার অধ্যাপক আবুল কালাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার যে শরীরের অবস্থা, তাকে ভেন্টিলেশনের মধ্যে রেখে তার পরবর্তী চিকিৎসা দেয়া হবে। এবং আপনি জানেন যে এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পেয়েছি যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনি এটিও জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু গতকালই নির্দেশনা দিয়েছেন যে তার চিকিৎসার যেন কোনো রকমের কোনো কমতি না হয় এবং সেভাবে কিন্তু তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ৮ সদস্যের মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবেই কিন্তু তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী এবং তাছাড়া সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ড কিন্তু তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছে। পাশাপাশি তার পরিবারের সদস্য অর্থাৎ নোমান, রাফির যে বড় ভাই নোমানের সাথে আমাদের কথা হয়েছে। নোমান কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার পরিবারের পক্ষ থেকে কিন্তু এই ঘটনায় যে জড়িত, অর্থাৎ ফেনীর যে ফুলগাজী সিনিয়র যে ফাজিল মাদ্রাসা, সেই মাদ্রাসার যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, তার বিরুদ্ধে আইনগতভাবে তিনি সহ আরও সংশ্লিষ্ট আরও যে ৪ থেকে ৫ জন রয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য পরিবারের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। তো রাফির যে চিকিৎসা চলছিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে, সেই চিকিৎসা এখন হচ্ছে শেষ পর্যন্ত পর্যায়ে। তাকে নিবিড় পরিচর্যায় অর্থাৎ লাইফ সাপোর্টে রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ। দুপুরের সময় আরও থাকছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট থেকে 23 কেজি স্বর্ণ জব্দ, 2 পরিচ্ছন্নতা কর্মী আটক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শুরু হয়। আজকের সভায় গত 3 মাসের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার 66%।
অস্ত্র মামলায় গ্রেফতার আসামিদের মুক্তির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রলীগের অবরোধ কর্মসূচি। গতকালের সংঘর্ষের পর ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বন্ধ রাখা হয়েছে শাটল ট্রেন। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আরও জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর আজও বিশ্ববিদ্যালয়ে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা 12টার দিকে শামনত হলের সামনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। সেক্ষেত্রে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত 6 শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি থেকে পিছপা হব না। অন্যদিকে সকাল থেকে কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেক্ষেত্রে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত শাটল ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। আমি একটা পরীক্ষা দিচ্ছি আর একটা পরীক্ষা আজকে আছে, ওই সময়টা আন্দোলন শুরু হলো। এটার কারণে আমাদের পড়ালেখার সমস্যা ব্যাঘাত হচ্ছে, তারপর হচ্ছে যে অনেকে আহত হচ্ছে। শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সেক্ষেত্রে শিক্ষার্থীদের একটি বড় অংশ নির্ভর করে এই শাটল ট্রেনের উপর। এই শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। প্রক্টর সাহেবের নির্দেশেই আপাতত গাড়ি চলাচল বন্ধ আছে। যখন ওইখান থেকে ভার্সিটি থেকে আমরা সেই ক্লিয়ারেন্স পাবো তখনই গাড়ি চলাচল শুরু হবে। পুলিশ বলছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয় উপাচার্যের দাবি বিশ্ববিদ্যালয়কে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য একটি পক্ষ বিশেষ উদ্দেশ্যে এই আন্দোলন করছে। এখন পর্যন্ত যে অবস্থা তাতে পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে এবং আমাদের ডেপ্লয়মেন্ট রয়েছে পর্যাপ্ত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। এই কাজগুলো যাদের দিয়ে সম্ভব তারা এখন কিন্তু শস্যের মধ্যে ভূত, অর্থাৎ তারা এই অনুপ্রবেশ করেছে এবং তারা সামনে আমাদের কিছু নেতাকে বা কথিত কিছু নেতাকে সামনে রেখে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের 6 শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি ও অস্ত্র মামলা প্রত্যাহার ও প্রক্টরের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অবরোধ করছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাব তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল ছাত্রলীগ এবং পুলিশের মধ্যকার সংঘর্ষের পর আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেক্ষেত্রে যারা অবরোধের ডাক দিয়েছিল তারা ঠিক বেলা 12টায় আমরা দেখেছি এখানে বিক্ষোভ মিছিল করেছে এবং আন্দোলনের সমর্থনে তারা এখানে কিন্তু শামনাথ হলের সামনেও কিন্তু তারা এখানে মিছিল করেছে এবং তাদের একটি বক্তব্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন, যাদের যে 6 জন ছাত্রলীগ কর্মী যাদের অস্ত্র আইনে মামলা দেওয়া হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। অপরদিকে আমরা আজকে দেখেছি যে কোনো ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পুলিশ এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে। সেক্ষেত্রে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, কোনো সংঘাতের ঘটনা না ঘটে সেখানেও কিন্তু পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপাচার্যের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে আসলে একটি পক্ষ কিন্তু বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার জন্যই কিন্তু এই আন্দোলনটি করছে, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। এবং তিনি বলছে যে আন্দোলনই হোক এবং ছাত্রদের যে দাবিটি হোক, তিনি যদি দাবিটি যৌক্তিক হয় সেই দাবিটি তিনি মেনে নেবেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যে হয়তো যারা আন্দোলন করছিল তারা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে বসবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বসবে। তবে বসার পরই হয়তো একটি ফলাফল বেরিয়ে আসবে। তারা হয়তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর হয়তো আমাদেরকে জানাবে তারা আন্দোলনে থাকবে নাকি আন্দোলন প্রত্যাহার করবে, সেই বিষয়টি আমাদেরকে জানানো হবে। আরেকটি বিষয় হচ্ছে আন্দোলনের কারণে কিন্তু চরম বিপাকে পড়েছে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেহেতু শাটল ট্রেন বন্ধ রয়েছে, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু শাটল ট্রেন চলাচল বন্ধ রাখবে, এমনটি জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি চরম বিপাকে পড়েছে। তারাও দাবি করছে আসলে ছাত্রদের যে আন্দোলন সেটি যদি দাবি যৌক্তিক হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যাতে সেটি মেনে নেয়, সে বিষয়টি আমাদেরকে এখানে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। অপলা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের চলমান আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। এদিকে উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে প্রায় 1.5 ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নেন তারা, সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 2 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদ ও ভিসির পদত্যাগ দাবিতে 27শে মার্চ থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য। পরে গত শনিবার শিক্ষার্থীদের সঙ্গে সমঝোতা বৈঠকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও উপাচার্যের অপসারণ দাবিতে অনড় থাকেন আন্দোলনকারীরা। 7,38,00,000 টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। এতে করে নিম্ন আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা থাকল না। দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। 7,38,00,000 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মওদুদ আহমদের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলাটি করে দুদক। দেখছেন দুপুরের সময়। ক্লিক সুইচ 50,000 বার অন অফ করা যায় নিশ্চিন্তে। ক্লিক সুইচ চলছে, চলবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে কোটি টাকার বরাদ্দ, বিশেষ অভিযান সহ সব পদক্ষেপই হার মানছে মশার দাপটের কাছে। ক্ষতিকর কয়েল সহ অন্যান্য রাসায়নিক ব্যবহার করায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। চিকিৎসকদের আশঙ্কা, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ মহামারী রূপ নিতে পারে। সিটি কর্পোরেশনের দাবি, কর্মী সংকট ও প্রশাসনিক জটিলতার কারণে নবগঠিত ওয়ার্ড, বিমানবন্দর ও কয়েকটি আবাসিক এলাকায় কাজ করতে পারেন না তারা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনের ওষুধ ছিটানোর আধা ঘন্টা পরের দৃশ্য এটি। এখানে আগতরা মশার অত্যাচারে অতিষ্ঠ দীর্ঘদিন যাবৎ। বিপুল পরিমাণ জলাশয় ও খোলা জায়গার কারণে পুরো বিমানবন্দরই যেন মশার অভয়ারণ্য। এখানে জন্ম নেওয়া মশা ছড়িয়ে পড়ে উত্তরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায়। আসরের নামাজের পরে থেকে যে মশাটা লাগে সারা রাত্র মৌমাছির মতন ধরে। পৃথিবীর কোথাও এরকম মশা নাই, এই বিমানবন্দরে যে মশা। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 129টি ওয়ার্ডের মধ্যে মশা দমন অভিযান চলে মাত্র 93টিতে। ওয়ার্ড প্রতি 4 থেকে 5 জন কর্মী কাজ করে বলে সব জায়গায় প্রয়োজনীয় পরিমাণ ওষুধ ছিটানো সম্ভব হয় না। ফলে জলাশয় আর ড্রেনগুলোতে মশার উপস্থিতি বাড়ছে ব্যাপক হারে। যে ধোঁয়াটা যে নাকে মুখে যায় ওইটা তো মনে করেন খুবই ক্ষতিকর। ম্যালেরিয়া, চিকুনগুনিয়া শুধু না, বিভিন্ন ভাইরাস মানব দেহের ক্ষতি সাধন করছে। চিকুনগুনিয়া দেখা দেয় তাহলে এটা মহামারী আকারে ধারণ করতে পারে এবং বর্ষায় এটা সমূহ হওয়ার সম্ভাবনা আছে। নতুন ওয়ার্ডগুলোর পরিস্থিতি আরো ভয়াবহ। মশাবাহিত রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে এসব এলাকায়। আসছে বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কিত স্থানীয়রা। 24 ঘন্টায় মনে করেন মুসর টানা রাখান লাগে, শরীরের মধ্যে জড়ায় পরে গোটা হয়। মশার অত্যাচারে তো থাকা যাইতেছে না, মশাই নাগরিক এলাকার তখন আম করে খেদে ওনারাই থাকবে। মশা দমনের জন্য দক্ষিণে 26 কোটি টাকা এবং উত্তরে 21 কোটি টাকা বরাদ্দ রয়েছে। নিজস্ব লোকবল, মশক নিবারণী দপ্তরের কর্মী এবং বাইরে থেকেও দৈনিক চুক্তিতে লোক নেওয়া হবে পরিস্থিতি মোকাবেলায়। ইজি অ্যাপ্রোচ আছে, সেই জায়গাগুলো কিন্তু আমরা পরিষ্কার করি। 1 মাস 2 মাস পরে কচুরি পানা দিয়ে বা ময়লা আবর্জনা দিয়ে কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আপনি ড্রেনগুলোও কিন্তু এরকম আমরা কিন্তু সচল কিন্তু এইভাবে রাখতে পারছি না। কর্মীর সংখ্যা আছে, স্বল্পতা আছে, আমরা কিন্তু এইগুলো দিয়ে কাজ করি। কিন্তু যখন আমরা বিশেষ কর্মসূচি যখন পালন করি তখন কিন্তু আমরা অতিরিক্ত করে 5 জন করে লোক কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ে নেই। পাড়া মহল্লার ড্রেন, নির্মাণাধীন বাড়ি, আবদ্ধ জলাশয় সহ মশা জন্মানোর স্থানগুলো পরিচ্ছন্ন রাখতে বাসিন্দাদের সহায়তা চান নগর কর্তৃপক্ষ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন এলাকার বহুতল ভবন পরিদর্শন করছে রাজুক। সকালে মহাখালীর আমতলী এলাকার কয়েকটি বহুতল ভবনে পরিদর্শনে গিয়ে সংকীর্ণ জরুরি বহির্গমন পথ সহ নানা অসঙ্গতি খুঁজে পান তারা। তবে অনেক ক্ষেত্রেই ভবনের নকশা দিতে গড়িমসি করায় পরিদর্শন কাজে বেগ পেতে হয় রাজুকের দলগুলোকে। এদিকে সকালেই রাজধানীর বাংলা মোটরের কনকর্ড টাওয়ারে অভিযান চালায় রাজুক। কনকর্ডের বিরুদ্ধে আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা না থাকায় দ্রুত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সতর্ক করে রাজুক। এদিকে শীতলক্ষ্যা নদীর মুন্সিগঞ্জ পাড়ে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার ফারুক ভুঁইয়া রবিন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রবিন, অপলা, যে নদী দূষণমুক্ত এবং দখলমুক্ত করতে যা আপনারা জানেন যে
বিআইডব্লিউটি এর চলমান যে অভিযান রয়েছে সেই অভিযানের আজকে কিন্তু যে ঢাকার যে পাশের জেলা মুন্সিগঞ্জে আজকের এই অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি এবং এই অভিযানটি আসলে যে মুন্সিগঞ্জের আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ জায়গা সেটি হলো আপনার যে দলেশ্বরী নদীর পাশের জায়গাতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং সেই জায়গাটির কথা বলি যে মীর কাদিম লঞ্চ ঘাট থেকে এই এলাকায় এই অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং আপনারা জানেন যে বেলা 1:30টার দিকে আসলে এখানে বিআইডব্লিউটিএ তাদের ভেকু সহ তাদের এই যে অভিযানটি শুরু করে এবং সেখানে আসলে অবৈধ দখলে থাকা বিভিন্ন স্থাপনা তারা উচ্ছেদ অভিযান শুরু করেছে এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে ধলেশ্বরী নদীর পারে আপনারা জানেন যে মীর কাদিম লঞ্চ ঘাট থেকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট পর্যন্ত এই যে এই পাশটিতে আসলে যে 150টির মতন জায়গা অবৈধ দখলে রয়েছে বলে অবৈধ স্থাপনা রয়েছে বলে বিআইডব্লিউ কর্মকর্তারা তারা চিহ্নিত করেছেন এবং তারা আসলে যে এলাকাটি থেকে এই অভিযানটি পরিচালনা করেছেন সেটি হলো যে কাঠপট্টি এলাকা এবং সেই কাঠপট্টি এলাকা থেকে যে আপনার মীর কাদিম যে লঞ্চ ঘাট এলাকা পর্যন্ত সেখানে যে প্রায় 80টির বেশি অবৈধ ছোট বড় স্থাপনা তারা রয়েছে এবং সেটি আসলে তারা তাদের উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন এবং আপনাকে যদি একটি বিষয় এখানে জানাতে চাই যে এখানে আমরা যেটি দেখছি যে এই যে নদীর জায়গা দখল করে বিভিন্ন যে অসাধু ব্যক্তি তারা এখানে কাঠের ব্যবসা করে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং তারা আসলে এখানে যে চালকল তারা পরিচালনা করে আসছেন। তো বিআইডব্লিউটি কর্মকর্তারা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে নদীর জায়গা সেটি আসলে দখলমুক্ত করে এবং তারা আসলে যে নদীর জায়গা নদীকে আবার তারা ফিরে দিতেছেন এবং বিআইডব্লিউটি কর্মকর্তারা তারা আসলে যেটি জানিয়েছেন যে আজকে আসলে সারাদিন ব্যাপী বিকেল পর্যন্ত তাদের এই অভিযান পরিচালনা করা হবে এবং এই আজকে বিকেল পর্যন্ত যতটুকু অবৈধ যে স্থাপনাগুলো সেগুলো উচ্ছেদ করা সম্ভব হয় সেগুলো করা হবে আর বাদবাকিগুলো আসলে সেটি আগামীকালও তারা তাদের এই অভিযান পরিচালনা করবেন এবং তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই অভিযান শেষ হওয়ার পরে এই নদীর জায়গাগুলো যেন আবারও যেন যে দখলদাররা যেন অবৈধ দখলে না নিতে পারে সেজন্য তারা আসলে যে ওয়াকওয়ে তৈরি করা সহ বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা নিয়েছেন। তো এই ছিল আসলে আমার কাছে রাজধানীর দুঃখিত যে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীর পার থেকে আসলে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অপলা। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্য জানাতে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে 23 কেজি ওজনের 200টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায় সকালে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সব প্রক্রিয়া শেষে বিমানটির একটি টয়লেটে অভিযান চালানো হয়। সেখানে বিশেষভাবে লুকানো অবস্থায় 200টি স্বর্ণের বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকা বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। যেহেতু এটা ওয়াশরুমে ছিল এবং একটা বক্সের মধ্যে স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকানো ছিল, কাজেই এইটা আমাদের যে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয় যেটা এখানে সংশ্লিষ্ট যে কেরিয়ার তাদের কারো সম্পৃক্ততা থাকতে পারে। এই জন্য তাদের যে সুইপার এবং ক্লিনার তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। শতবর্ষী গাছ রেখে যশোর বেনাপোল সড়ক নির্মাণ হলেও কাটা পড়ছে শেকড়। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। শেকড় কাটা পড়ায় দুর্বল গাছ উপড়ে পড়ে জানমালের ক্ষতির আশঙ্কা করছেন সড়কের পাশের বাসিন্দা ও রাস্তা ব্যবহারকারীরা। তবে সড়ক বিভাগের দাবি, সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে হলে শেকড় রেখে কাজ করা সম্ভব নয়। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থল বন্দরকে যশোরের সাথে সংযুক্ত করেছে কিলোমিটারের পর কিলোমিটার শতবর্ষী বৃক্ষশোভিত ঐতিহাসিক এই রোড। 2017 সালে মহাসড়কের উন্নয়নে শতবর্ষী গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হলে সোচ্চার হন পরিবেশবাদীরা। গাছ রক্ষায় শুরু করেন আন্দোলন। শেষ পর্যন্ত কালের সাক্ষী হয়ে এই গাছগুলো রেখেই যশোর বেনাপোল মহাসড়ক পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2018 সালের সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয়, কিন্তু স্কেভেটর দিয়ে প্রায় 4 ফুট উঁচু গর্ত খুঁড়ে সড়ক নির্মাণ করায় সড়কের পাশে থাকা অধিকাংশ গাছেরই শেকড় কাটা পড়েছে। ইতোমধ্যে 50% খোঁড়াখুড়ির কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে গাছ রক্ষার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। অত্যাধুনিক মেশিন ব্যবহার করে গাছের শিকড়গুলি কেটে গাছগুলি যাতে
ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সেই কাজগুলি হচ্ছে সড়ক বিভাগ ঠিকাদারকে দিয়ে করে আসছে। এদিকে শেকড় কাটায় দুর্বল হয়ে বেশ কয়েক স্থানে উপড়ে পড়েছে গাছ। আরও গাছ উপড়ে পড়তে পারে এবং তাতে জানমালের ক্ষতির আশঙ্কায় আতঙ্কিত সড়কের পাশের বাসিন্দা ও সড়ক ব্যবহারকারীরা। খনন করার সময় শিকড়গুলো কেটে যায়, যার কারণে গাছগুলো এখন বর্তমানে 99% ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় আতঙ্কিত থাকি কখন এই গাছ পড়ে আমাদের ঘরবাড়ি নষ্ট হয়ে যায় কিনা। চলাচলে বিশাল সমস্যা, কখন কোন মুহূর্তে গাছ পড়ে যায়, শিকড় মেকড় কেটে দিতেছে। ইতিমধ্যে 4টি গাছ পড়ে গেছে, তো সামনে এপ্রিল মে মাসের ঝড়ে অন্তত 50টা গাছ পড়ে জনজীবন বিপর্যস্ত হবে এবং ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। পরিবেশবাদীদের অভিযোগ অস্বীকার করে সড়ক বিভাগ বলছে, গাছের শেকড় কাটায় ঝুঁকি বাড়লেও সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে এর বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং এর কাজের স্বার্থে আমি ওখানে শিকড় রেখে কাজ করলে আমার সড়কটা তখন অপরিকল্পিতভাবে হয়ে যাবে এবং সড়কের স্থায়িত্ব তখন নষ্ট হবে। সুতরাং বর্তমানে যে অর্থটা ব্যয় করা হচ্ছে তাতে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট হবে এবং সরকারেরই তখন আর্থিক ক্ষতি হবে। 2017 সালে যশোর রোডের দুপাশে 620টি শতবর্ষী সহ 2312টি রেইন ট্রি গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গাছ রেখে এডিবি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় 329 কোটি টাকা ব্যয়ে 38 কিলোমিটার এ সড়কটির পুনর্নির্মাণের কাজ চলছে। সময় সংবাদ, যশোর। বৈশাখী কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর বুটিক্স হাউসগুলো। বাংলা বর্ষবরণ সামনে রেখে রঙিন পোশাক কিনতে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তাদের চাহিদা পূরণে এবারও পোশাকের নতুনত্ব নিয়ে আসা হয়েছে বলে জানান বিক্রেতারা। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। শ্বশুর একটু বয়স্ক লোক, তো ওনার জন্য বেসিক্যালি উনি যশোর থাকে, তো আমাকে বলছে যে পাঞ্জাবি করার জন্য। তা আমি নর্মালি ওই একটু বৈশাখের মাথায় রেখেই কিনতেছি। আমি জানি আমি শ্বশুরকে একটু সারপ্রাইজ দিতে চাই। আর কদিন পরেই বাংলা সার্বজনীন প্রাণের উৎসব পহেলা বৈশাখ। দিনটি কেন্দ্র করে এভাবেই কেউ নিজের কিংবা পরিবার পরিজনদের জন্য ছুটছেন পছন্দসই মার্কেটগুলোতে, কিনছেন নানা রঙের মিশ্রণে তৈরি রঙিন সব পোশাক। দেশীয় নকশায় আঁকা বা হাতে কাজ করা পোশাকের প্রতি আকর্ষণ ক্রেতাদের। পোশাকের সঙ্গে মিলিয়ে কেউ নিচ্ছেন গহনাও। বৈশাখটা মূলত বাঙালির একটা প্রধান উৎসবে পরিণত হয়েছে। বৈশাখের যে নতুন পোশাকগুলো এসছে এগুলো আমরা কিনছি। মেয়েরা সবসময় নতুনত্ব চায়। এবার আমার ফুলের প্রতি, ফুল টুল প্রিন্টের প্রতি আমার খুব ছিল আকর্ষণ। দেশীয় পণ্যগুলো ভালো লাগে, যেমন ব্লকটা পছন্দ। লাল সাদার যে ট্রেন্ডটা ছিল এটা তো চেঞ্জ হয়ে গিয়েছে, এখন তো হচ্ছে বৈশাখ মানে অনেক কালার, অনেক রং। আমার বেশি পছন্দ পায়েলটা আর ইয়াররিংস। বৈশাখে ছেলেদের লাল সাদা বা এককালের পাঞ্জাবি পছন্দের হলেও নারীদের চোখে রয়েছে ভিন্নতা। ক্রেতাদের এমন বৈচিত্র্য চিন্তা করেই এবার পোশাকে দেশীয় আমেজ ও ডিজাইনে ভিন্নতা আনা হয়েছে বলে জানান বিক্রেতারা। বৈশাখকে ডিপেন্ড করে আমাদের নতুন নতুন কালেকশন আসা শুরু করছে। 3টা থিম নিয়ে কাজ করছি, নকশি কাঁথা, তারপর চাকমা সম্প্রদায়ের একটা কায়েম চৌধুরীর আলপনা নিয়ে কাজ করা হয়েছে বৈশাখে। বৈশাখ উপলক্ষে বিক্রি মাশাআল্লাহ ভালোই। এবার কাস্টমারদের চাহিদা শাড়ির দিকে বেশি আছে, ওই অনুযায়ী আমরা শাড়ি করেছি। উৎসবে মাতুক প্রতিটি মন, প্রাণোচ্ছল হোক প্রতিটি ক্ষণ, আর রঙিন আয়োজনের মধ্য দিয়েই দেশ এগিয়ে যাক উন্নয়নের দিগন্তে, এমন প্রত্যাশাই উৎসব প্রেমীদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাবা আমার আমি এই অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফায়ারম্যান সোহেল রানা। বনানীর অগ্নিকাণ্ডে আটকে পড়াদের উদ্ধারে গিয়ে স্মৃতি হয়ে গেলেন নিজেই। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। লাইফ সাপোর্টে ফেনীতে আগুনে পুড়িয়ে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি, মাদ্রাসার এক পিয়ন সহ আটক 3। মালয়েশিয়ায় শ্রমিকবাহী বাস খাদে পড়ে 5 বাংলাদেশি সহ নিহত 11, আহত আরও 33, স্বজনদের আহাজারি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ পুলিশ সংঘর্ষের জেরে বন্ধ শাটল ট্রেন, ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে। বরিশালে ভিসির পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ। এবং মশায় অতিষ্ঠ রাজধানীবাসী। বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কা। লোকবল সংকট সহ নানা সমস্যার দোহাই সিটি কর্পোরেশনের। এই ছিল দুপুরের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।